2022 সালের শীতের এক দুপুর ইউক্রেনের রাজধানী কিয়েভের পেচার্স্ক-লাভরা গির্জার বিশাল সোনালী গম্বুজের উপর সূর্যের আলো পড়ে চকচক করছে। ইতিহাসের এই সাক্ষীস্থল কখনোই কেবল প্রার্থনার জায়গা ছিল না, ছিল ইউক্রেনীয় জাতিসত্তা ও সংস্কৃতির প্রতীক। কিন্তু আজ এর চারপাশে উত্তেজনা। মঠের ভিতরে রুশ ও ইউক্রেনীয় পাদ্রীদের মধ্যে ঠান্ডা বাকযুদ্ধ চলছে। বাইরের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখেও একই রকম উত্তেজনা। তারা সবাই জানে এই তর্ক শুধু ধর্মীয় নয়, এটি শতাব্দী প্রাচীন জাতিগত ও রাজনৈতিক দ্বন্দ্বের অংশ। আসলেও তাই, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুধু ট্যাঙ্ক, বন্দুক আর ক্ষেপণাস্ত্রের যুদ্ধ নয়। এই যুদ্ধ ইতিহাসের গহীনে গাথা এক বিশ্বাসের লড়াইও বটে। চলছে চার্চের অন্দরে, ধর্মীয় গোঁড়ামির পটভূমিতে। হয়তো বাইরে থেকে দেখলে মনে হতে পারে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুধুই ভূখণ্ড ও ক্ষমতার দ্বন্দ্ব, কিন্তু যদি চার্চের দিকে তাকান তাহলে বুঝবেন এখানেও চলছে আরেকটি সমান্তরাল যুদ্ধ। এ কাহিনীর শুরু অনেক আগে, একেবারে 1000 বছর পিছনে গেলে দেখা যাবে এক অন্যরকম ইউরোপ। তখন কিয়েভান রাশ ছিল পূর্ব ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। 1988 সালে গ্র্যান্ড প্রিন্স ভ্লাদিমির খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তার প্রজাদের একই ধর্ম গ্রহণে বাধ্য করেন। কিয়েভ এই সময় থেকেই রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের ধর্মীয় কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু এরপরই আসে ধ্বংসের কাল। মোগলদের আক্রমণে কিয়েভের গৌরব ধূলিসাৎ হয়ে যায়। 1244 সালে এই নগরী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলে ক্ষমতার ভার চলে যায় উত্তরের মস্কোর হাতে। মস্কো ক্রমে শক্তিশালী হতে থাকে এবং রুশ চার্চ নিজেকে পূর্ব ইউরোপের প্রধান ধর্মীয় কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে। কিন্তু ইউক্রেনের মানুষ মস্কোর এই আধিপত্যকে কখনোই মেনে নেয়নি। 1686 সালে রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট এই চার্চকে মস্কোর অধীনে নিয়ে আসেন। ইউক্রেনের জন্য তা ছিল এক অপমানজনক ঘটনা। কালের পরিক্রমায় ইউক্রেনীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা বাড়তে থাকে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন স্বাধীনতা অর্জন করে, কিন্তু চার্চের প্রশ্ন তখনও অমীমাংসিত রয়ে গিয়েছিল। মস্কোর জ্যেষ্ঠ পুরোহিতরা ইউক্রেনের চার্চের উপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চান, কিন্তু অন্যদিকে ইউক্রেনীয়রা চাইছিল একটি স্বতন্ত্র অর্থোডক্স চার্চ। বহুদিনের চেষ্টার পর 2018 সালে কনস্ট্যান্টিনোপলের ইকুমেনিক্যাল প্যাট্রিয়ার্ক আনুষ্ঠানিকভাবে ইউক্রেনিয়ান অর্থোডক্স চার্চকে স্বীকৃতি দেন। এই ঘটনায় মস্কো প্রচণ্ড ক্ষুব্ধ হয়। তারা কনস্ট্যান্টিনোপলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হলে চার্চের বিভাজন আরও প্রকট হয়ে ওঠে। রুশ অর্থোডক্স চার্চ খোলাখুলিভাবে পুতিনের আগ্রাসনকে সমর্থন জানায়। এই সমর্থন ইউক্রেনীয়দের ক্ষোভের কারণ হয়। ইউক্রেনের চার্চ মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে ইউক্রেনীয় সরকারের পক্ষ নেয়। দুই দেশের চার্চের সম্পর্ক আরও খারাপ হয়ে যায়, এতটাই খারাপ যে অনেক জায়গায় মঠ ও গির্জা নিয়ে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাশিয়া যখন 2022 সালে ইউক্রেন আক্রমণ করে, তখন রুশ অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল এ হামলাকে ধর্মীয়ভাবে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ইউক্রেন পশ্চিমা সংস্কৃতির শিকলে আবদ্ধ হয়ে পড়েছে, তাদের সত্যিকারের অর্থোডক্স বিশ্বাস রক্ষা করা দরকার। প্যাট্রিয়ার্ক কিরিল রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ, তার বক্তব্য প্রায়ই পুতিনের যুদ্ধনীতির সঙ্গে মিলে যায়। অন্যদিকে ইউক্রেনের অর্থোডক্স চার্চ এই আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানায় এবং তাদের চার্চ রাশিয়ার চার্চ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দেয়। অনেক ইউক্রেনীয় ধর্মযাজক প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা করেন, রাশিয়ার চার্চের উপর নিষেধাজ্ঞা দাবি তোলেন। ইউক্রেন সরকারও এই ধর্মীয় লড়াইকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে। তারা রাশিয়া সমর্থিত চার্চের কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করেছে এবং রাশিয়ার চার্চের সম্পত্তির কিছু অংশ বাজেয়াপ্ত করেছে। এমনকি রাশিয়া ঘনিষ্ঠ চার্চ নেতাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগও আনা হয়েছে। এটি শুধু ধর্মীয় বা রাজনৈতিক সংঘাত নয়, বরং এটি গির্জার অভ্যন্তরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইও বটে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের রুশ অর্থোডক্স চার্চের অনুসারীদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, তাদের উপাসনালয় দখলের চেষ্টা চলছে। ইউক্রেনের কিছু শহরে দেখা গেছে রুশ চার্চের যাজকদের গির্জা থেকে বের করে দেওয়া হচ্ছে। অনেকে দাবি করেছেন রুশ চার্চ গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত। রাশিয়ায় যারা ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন তাদের কঠোরভাবে দমন করা হয়েছে। এমনকি যুদ্ধের বিরুদ্ধে কথা বলা কিছু রুশ যাজককে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাউকে চার্চ থেকে বহিষ্কার করা হয়েছে। রুশ অর্থোডক্স চার্চ রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করেছে, কারণ তারা বিশ্বাস করে যে পুতিনের বিজয় তাদের ধর্মীয় প্রভাব রক্ষার একমাত্র উপায়। এই চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল মনে করেন যে রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর চার্চের কর্তৃত্ব পুরো অঞ্চলে টিকিয়ে রাখার দরকার, কিন্তু বাস্তবে যুদ্ধের প্রতি তার কঠোর সমর্থন উল্টো চার্চের বিভিন্ন অংশকে রাশিয়া থেকে দূরে সরিয়ে দিচ্ছে। রুশ অর্থোডক্স চার্চ সোভিয়েত ইউনিয়নের পতনের পরও পুরো অঞ্চল জুড়ে কার্যক্রম চালিয়ে যেতে পেরেছে। এটি কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি রাশিয়ান জাতীয়তাবাদের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই চার্চ রুশ ভাষা ও সংস্কৃতিকে চার্চের কেন্দ্র হিসেবে ধরে রেখেছে। যুদ্ধের ফলে ইউক্রেনের অর্থোডক্স চার্চ আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং যুদ্ধের নিন্দা জানিয়েছে। লাটভিয়া সরকার আইন করে তাদের চার্চকে সম্পূর্ণ
স্বাধীন ঘোষণা করেছে। লিথুয়ানিয়াও আলাদা হওয়ার পথ অনুসরণ করছে। বেলারুশের চার্চ এখনো রাশিয়ার প্রতি অনুগত, কিন্তু অন্যান্য দেশগুলো ক্রমেই দূরে সরে যাচ্ছে। এই যুদ্ধ যে শুধু সামরিক ক্ষেত্রেই চলছে তা নয়, এটি বিশ্বাসের ভিতরেও জড়িত এক গভীর লড়াই। যুদ্ধের গর্জনের আড়ালে চার্চের ঘণ্টাধ্বনিও বাজছে, কিন্তু সেটা প্রার্থনার নয়, বরং শক্তি ও নিয়ন্ত্রণের লড়াইয়ের সংকেতে। এই যুদ্ধ শুধু সামরিক ক্ষেত্রেই চলছে তা নয়, এটি বিশ্বাসের ভিতরেও জড়িত এক গভীর লড়াই। যুদ্ধের গর্জনের আড়ালে চার্চের ঘণ্টাধ্বনিও বাজছে, কিন্তু সেটা প্রার্থনার নয়, বরং শক্তি ও নিয়ন্ত্রণের লড়াইয়ের সংকেত। এই গল্পের শেষ কথায় তা কেউ জানে না। হয়তো একদিন এই সংঘাতের অবসান হবে, হয়তো একদিন গির্জাগুলোতে যুদ্ধের গর্জন নয়, আবার শুধু প্রার্থনার ধ্বনি শোনা যাবে। কিন্তু সেদিন যে খুব কাছে নয় তা বোঝা যাচ্ছে স্পষ্ট।